আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বাসযোগ্যতার সূচকে এবারও তালিকার একেবারে তলানিতে রাজধানী ঢাকা। জনসংখ্যা বৃদ্ধি আর অপরিকল্পিত নগরায়নের দায়ী বলছেন নগর পরিকল্পনাবিদরা। নগর সরকার ব্যবস্থা যতক্ষণ আমরা না করব আমাদের উত্তরণের কোনো সুযোগ নাই। উন্নয়ন নিয়ন্ত্রণ না থাকে, পরিকল্পনা না থাকে এবং আইনের শাসন না থাকে, প্ল্যানিং এবং আমাদের যে ল এনফোর্সমেন্ট না থাকে, তাহলে তো ঈশ্বর ভালো করবে না। বৃষ্টির ঢলে ভাসছে চট্টগ্রাম থেকে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসে 3 দিনে 21 জনের প্রাণহানি। 3 পার্বত্য জেলার অনেক সড়কে যান চলাচল বন্ধ। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো চলে গিয়েছে। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। আমাদের ফসলি জমিগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফেনীর উন্নয়নে প্রধান বাধা ভারতীয় পানির আগ্রাসন। একনেকে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প অনুমোদনের স্বস্তি। সাধারণ বন্যা হয় তখন এই রাস্তার অর্ধেক পর্যন্ত হয়, আর যদি ভয়াবহ বন্যা হয় তো রাস্তার উপরও একদম হয়। এই কাজটা যেই করুক, আমরা চাই সারা জীবন আর যাতে ফেনীর মানুষ পানি না খেতে হয়। পুঁজিবাজার কারসাজিতে জড়িতরা ছাড় পাবে না, সংসদে প্রধানমন্ত্রী। স্কুল শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি ও অনার্স পর্যন্ত ফ্রি নারী শিক্ষার ঘোষণা। এলডিসি উত্তরণ হলে রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেই সরকার ব্যবসায়ীদের, মনে করেন অর্থনীতিবিদরা। প্রণোদনার চেয়ে সক্ষমতা বৃদ্ধির তাগিদ। ভোলার লালমোহনে বেতুয়া খালে ব্রিজ ভেঙে লক্ষাধিক মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি বিপাকের শিক্ষার্থী রোগীরা, দ্রুত পদক্ষেপের দাবি। যুদ্ধবিরতির মাঝে টানা দ্বিতীয় দিনের মতো ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা। তেহরানকে 20 গুণ শক্তিতে জবাব দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। দিনকে দিন জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়নেই প্রাণের শহর ঢাকা বসবাস অযোগ্য হয়ে উঠছে বলছেন নগর পরিকল্পনাবিদরা। এবারও বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। বাসযোগ্য শহরের 5টি সূচক বিবেচনায় নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম প্রতিষ্ঠান ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রতি বছর এই তালিকা তৈরি করে। নগর পরিকল্পনাবিদরা বলছেন ঢাকাকে বাসযোগ্য করে তুলতে সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। রাজধানী ঢাকা দেশের সব সরকারি দপ্তর, কর্পোরেট অফিস, ব্যবসা বাণিজ্য, উন্নত হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি বিনোদনের বড় আয়োজনও হয় এই মহানগরীতে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী মাত্র 400 বর্গ কিলোমিটারের ঢাকার জনসংখ্যা এখন 3,66,00,000, যা বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। জনসংখ্যার চাপে প্রতিদিন বাড়ছে যানজট, দূষণ আর নাগরিক দুর্ভোগ। প্রশ্ন উঠেছে, অতিমাত্রায় ঢাকা নির্ভর হওয়াই কি রাজধানীকে বসবাসযোগ্য করে তুলছে? এবারও ইআইইউ এর বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারে তলানিতে। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে শুধু যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কো আর লিবিয়ার ত্রিপোলি। গত বছরও বাংলাদেশের অবস্থান ছিল একই রকম। আমরা আমাদের ঢাকা শহরকে আসলে শুধুমাত্র অর্থনীতি বা ভোগের জায়গা বানিয়েছি। পাশাপাশি হচ্ছে যে এই শহরের একটা নির্দিষ্ট জনসংখ্যা এবং জনঘনত্ব মেনে চলা, সেই শহর তো আসলে আমাদের যে বাসযোগ্যতার মানদণ্ডে ভালো করবে সেটার কোনো সম্ভাবনা নাই। একটি শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো, এই 5 দিক বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এই সূচক, যার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে অবকাঠামো সূচকে। আমরা আমাদের অভিঘাতগুলোকে অগ্নি অভিঘাত বলি, তাপমাত্রার অভিঘাত বলি, এমনকি ভূমিকার জন্য সহনশীল ভবন পর্যন্ত নির্মাণ করতে ব্যর্থ হচ্ছে। যার যা খুশি করার প্রবণতার মধ্যে দিয়ে পুরো দুর্বৃত্তায়ন নগরায়ন তৈরি করেছে। টানা বর্ষণে পানিতে ভাসছে বৃহত্তর চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 3 পার্বত্য জেলা ও কক্সবাজারে বিঘ্নিত যোগাযোগ ব্যবস্থা। পানি ঢুকেছে বাড়িঘর, দোকানপাটেও। চরম ভোগান্তিতে দুর্গত এলাকার বাসিন্দারা। সাজেকে আটকা পড়েছেন 6 শতাধিক পর্যটক। বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ওঠে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাগড়াছড়ির পরিস্থিতিও অবনতির দিকেই। দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত জেলার নিম্নাঞ্চল। পানি বন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির লংদুর সড়ক যোগাযোগ বন্ধ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙ্গামাটির জনজীবন। পাহাড় ধসের কারণে রাঙ্গামাটি থেকে বান্দরবান, রাজস্থলী, খাগড়াছড়ি, মহালছড়ি, বাঘাইছড়ি ও লংদু সড়কে যান চলাচল বন্ধ। কাপ্তাই হ্রদে তীব্র স্রোত থাকায় চলছে না ছোট নৌযান,
তলিয়াছে নিম্নাঞ্চল। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আগেই সার্জিক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। টানা ভারী বর্ষণে বান্দরবানে নদ নদী ও ছড়ার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড় ধসের শঙ্কায় চলছে মাইকিং। পর্যটকদের নিরাপত্তায় এরই মধ্যে 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাহাড়ি অঞ্চলে ঝুঁকি নিয়ে বসবাসরতদের সরাতে প্রশাসন চেষ্টা করছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ভারী বর্ষণে প্লাবিত কক্সবাজারের বিস্তীর্ণ নিম্নাঞ্চল ঈদগাঁও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত চিকিৎসা সেবা। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে যে মানুষের আবাদি জমিগুলো ছিল সেগুলো তুলে গিয়েছে। কি আমরা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছি। আমাদের জনজীবন খুবই দুর্ভোগে আছে। আমাদের ফসলি জমিনগুলো পানিতে প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফেনী জেলার উন্নয়নের প্রধান বাধা ভারতীয় পানি আগ্রাসন। সড়ক, বাড়িঘর, কৃষি, মৎস্যতে ক্ষতির পরিমাণ থাকে সবচেয়ে বেশি। এর থেকে রক্ষা পেতে 16 জুন একনেক সভায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের জন্য 1542 কোটি 16 লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। একনেকে অনুমোদনের খবর প্রকাশের মানুষের মাঝে স্বস্তি আসলেও কিছুটা শঙ্কাও রয়েছে। সেনাবাহিনীকে দিয়ে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি, বিগত 9 বছরে মুহুরী এবং কহুয়া নদীর 235টি স্থানে বাঁধ ভেঙেছে। সব সরকারের আমলে বাঁধ ভাঙে, বরাদ্দ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন এখানকার বাসিন্দাদের দাবি যে প্রকল্পটি অনুমোদন হয়েছে সেটি যেন সেনাবাহিনীর মাধ্যমে করা হয়। বাজার কারসাজি, কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণের কারণে শেয়ার বাজারের ধারাবাহিক দর পতন হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বর্তমান সরকার। এরই মধ্যে দুদক তদন্ত করে কিছু ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে এসব কথা জানান তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ ও বেতন বৃদ্ধির পরিকল্পনা আছে সরকারের। আমরা এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। বুধবার সংসদে প্রথম 30 মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় কৃষি, শিক্ষা ও শেয়ার বাজার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ অনেক, অথচ তৎকালীন সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। বিএনপি সরকার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যারা পথে বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। এলডিসি উত্তরণ হলে রফতানি খাত যেসব চ্যালেঞ্জের মুখে পড়বে তার জন্য সরকার আর ব্যবসায়ীদের তেমন প্রস্তুতি নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ী নেতারাও বলছেন, রফতানি খাতে প্রণোদনার চেয়েও বেশি দরকার অবকাঠামো উন্নয়ন আর কস্ট অফ ফান্ডিং কমানো। বাস্তবতা বলছে, শেষ 3 মাসে প্রবৃদ্ধির পরও বিদায়ী অর্থবছরে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি দেশ। সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়? রপ্তানি খাতে বছরখানেক ধরে আয় কমতেই দেখেছে দেশ। বিদায়ী অর্থবছরের 9 মাসেই অর্জন ছিল কম। শেষ 3 মাসে চিত্র কিছুটা পাল্টালেও বড় প্রশ্ন, সুদিন টেকসই হবে কবে? বিদায়ী অর্থবছরে রপ্তানিতে আয় গিয়ে ঠেকেছে $48 বিলিয়ন। লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে 13.5%। জাহাজ নির্মাণ, ফলমূল, ইলেকট্রনিক পণ্য, চামড়াজাত পণ্য, ওষুধ শিল্পে প্রবৃদ্ধি থাকলেও হস্তশিল্প, সিরামিক, পাট ও চা শিল্প শোনাচ্ছে অপ্রাপ্তির গল্প। রপ্তানির প্রধান খাত তৈরি পোশাকেও নেই সুখবর। নিটওয়্যার ও ওভেনে কমেছে আয়।